নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুরু করছি বিমল করের লেখা উপন্যাস সঙ্গিনী। আজ পড়ব উপন্যাসটির ৪র্থ পর্ব। যতক্ষণ না থার্মোমিটারটা তুলে নিল মহিপতি, ততক্ষণ রমা ভয়ে কাঠ হয়ে চোখ বন্ধ করে থাকল। তার মুখ দেখে মনে হবে গায়ের ওপর যেন বিছে বা শুঁয়োপোকা ফেলে দিয়েছে কেউ। থার্মোমিটার তুলে নেবার পর সে আস্তে করে চোখ খুলল। তারপর পুরোপুরি নিশ্চিন্ত হলে হাঁপ ছেড়ে বাঁচল। মহিপতি থার্মোমিটার দেখল। জ্বর ছেড়ে গেছে। গায়ে ঘাম দেখে সেই রকমই মনে হচ্ছিল মহিপতির। শরীরের তাপও বিশেষ অনুভব করা যাচ্ছিল না। থার্মোমিটার রেখে মহিপতি বলল, ওষুধ খেয়েছিস? রমাকে সে কখনো তুই বলে, কখনো তুমি, সচরাচর তুই। রমা সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে সায় দিল। এটা পুরোপুরি মিথ্যে কথা। মহিপতির বিন্দুমাত্র বুঝতে কষ্ট হলো না। অত্যন্ত তৎপরতার সঙ্গে রমার ঘাড় নাড়া দেখেই এটা বোঝা যায়। রমার শাড়ির অগোছালো আঁচল টেনে মহিপতি ওর হাতে গুঁজে দিল। গায়ের ঘাম মুছে নে, ঘেমেছিস কত, তাড়াতাড়ি মোছ। রমা বিছানায় বসে ঘাড়, গলা, বুকের ঘাম মুছতে লাগলো। মুছতে মুছতে মহিপতির দিকে তাকিয়ে বলল, পিঠ। আঁচলের অংশটা সে মহিপতির দিকে বাড়িয়ে দিল। দিয়ে গায়ের জামা তুলে পিঠ ফেরালো। রমার গলার স্বর ভাঙা, সামান্য মোটা, জিভের জড়তা আছে। দু একটা সাধারণ কথাবার্তায় বোঝা যায় না। একটানা কথা বললে তার অস্পষ্ট উচ্চারণ ও জড়তা কানে লাগে। মহিপতি পিঠ মুছিয়ে দিল। হাত দিয়ে আরও একবার পিঠ ঘাড় স্পর্শ করে দেখল, গা বেশ ঠান্ডা। পুরনো ম্যালেরিয়ার খানিকটা বোধহয় থেকে গেছে রমার। ভালো আছে তো আছেই, তারপর হুট করে একদিন জ্বর এলো। মেয়েটা কাঁপতে কাঁপতে শীতের দাপটে হাতের সামনে যা পায় সব গায়ে চাপিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকে। কাঁপুনি যত বাড়বে তত দাঁতে দাঁতে শব্দ করবে, হু হু করে জ্বর চড়বে। তারপর জ্বরের ঘোরে অচৈতন্য প্রায়। আসেও যেমন জ্বরটা, যায়ও তেমনি হুট করে, কিছু ঠিক নেই। কখনো এবেলা ওবেলার মেয়াদ, কখনো ২-৪ দিন ভোগায়। বাঁধা ওষুধ আছে ঝাড়গ্রামের বাদল ডাক্তারের। বাড়াবাড়ি মনে হলে এখানে ডাক্তারবাবুকে ডাকতে হয়। এবারের জ্বরটা ম্যালেরিয়াও হতে পারে, আবার ঠান্ডা লেগেও হতে পারে। পরশুদিন মাঝরাতের খোলা হিম খেয়েছে মেয়েটা, গায়ে জল লাগিয়েছে। ঘুমের মধ্যে বাবার স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙলে সোজা কুয়াতলায় গিয়ে কাপড় জামা কেচে গা ভিজিয়ে ফিরে এসে আবার বিছানায় শুয়েছে। বাবা যখন মৃত, তার স্বপ্নের সান্নিধ্যও নাকি মৃতদেহ স্পর্শের মতন। এসব যে কে শিখিয়েছে রমাকে কে জানে। হয়তো বাল্যের শিক্ষা, বা শুনেছে কোথাও। মেয়েটা এইরকমই। ওর অনেক কিছু এমন সরল ও অসংকোচ যে ওকে খানিকটা আদিম স্বভাবের মানুষ বলে মনে হয়। আবার ওর এমন কিছু খামখেয়ালিপনা আছে যে ওকে অস্বাভাবিক বলে মনে হতে পারে। মেয়েটা নানা দিক থেকেই তার স্বভাবে বয়সের বার পায়নি। আবার এমন জিনিসও পেয়েছে যা তার বয়সে কিছুটা বেয়ারা। অদ্ভুত স্বভাব। মাথায় কাজের ঝোঁক চাপলে সারাদিন কাজ নিয়ে থাকলো, গা লাগলো না তো কিছুই করলো না। হাসে যখন অকারণে খিলখিল করে হাসে। পাখি দেখেও হাসে, আবার মহিপতির দাড়ি কামানো দেখেও হাসে, লজ্জা পায় যখন তখন। সারা বাড়িতে তার অস্তিত্ব আছে বলেই মনে হয় না। কোথায় গিয়ে যে লুকিয়ে থাকে কে জানে। এদিকে রাগলে সে ভীষণ হিংস্র। কাপড় জামা ছেঁড়ে আগুনে পোড়ায়, ফুল গাছ ছিঁড়ে উপড়ে দেয়, মহিপতিকে আঁচড়ে কামড়ে একাকার করে। ভয়ও তেমনি মহিপতিকে। মহিপতির গম্ভীর গলা পেলে একেবারে শান্তশিষ্ট। মহিপতি উঠে দাঁড়িয়ে এবার বলল, ওষুধ খা। সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে রমা বলল, খেয়েছি।
মিথ্যে কথা, মহিপতি কৃত্রিম গাম্ভীর্য নিয়ে বলল। ওষুধটা নিয়ে বলল, ওষুধটা যে তেতো সে জানে। রমা সারা মুখে বমির ভাব তুলল, নাক মুখ কুঁচকে ভীষণভাবে মাথা নাড়ল। না, খাবে না আর ওষুধ। মহিপতি নিজেই ওষুধ খুঁজতে পা বাড়ালো। ঘরের মধ্যেই কাঠের ছোট দেরাজ মতন, তার মাথায় নানা জিনিসের মধ্যে এক পাশে ওষুধ। মহিপতি ওষুধ খুঁজতে গিয়ে দেখল দেরাজের মাথায় পাখির পালক। বাগানের সদ্য ফোটা মরশুমি কটা ফুল ছিঁড়ে এনেছে, আদার কুচি, কাগজে মোড়া নুন। মহিপতি ওষুধ এনে বলল, খা। রমা চোখ বন্ধ করে ঢোক গিলল। তার লম্বা সুশ্রী মুখ জ্বরে শুকনো দেখাচ্ছিল। হাসি পাচ্ছিল মহিপতির। জল দিয়ে টপ করে গিলে ফেল। মাথা নাড়ল রমা। তার মুখের ভাব দেখে মনে হচ্ছে ওষুধের নামেই তার বমি এসে গেছে। বমির ঝোঁক বোঝাবার জন্যেই বোধহয় জিভ বের করল। মহিপতি এবার ওষুধের বড়িটা রমার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে বলল, যা না, রাত্রে গিয়ে চান করগে যা, মরবি যখন তখন বুঝবি। রমা মহিপতির হাত ঠেলে সরিয়ে দিল, দিয়ে কাতরভাবে বলল, কাল খাবো। কাল তুই ভাত খাবি, আজ ওষুধটা খা, খেলে আর জ্বর আসবে না। মহিপতি জোর করেই ওষুধটা খাইয়ে দিল। রমা খানিকক্ষণ শব্দ করে করে ওয়াক তুলল, বিকৃত মুখ করে থাকল, আদার কুচি খেল নুন দিয়ে। তারপর মুখ কুঁচকে বিছানায় শুয়ে পড়ল, রাগ করেই যেন। মহিপতি বিছানায় বসে সকৌতুকে রমার রাগ দেখল সামান্য। তারপর আদর করে ওর কপালের চুল, গালের কাছে জমা উড়ো চুল কানের দিকে সরিয়ে নাক টিপে দিল। বলল, তোর নাকটা বেশ, নাক ছাবি পরবি? সঙ্গে সঙ্গে রমা চোখ খুলল, খুলেই নিজেই নাকে হাত দিল। মহিপতির নজরে পড়ল রমার গায়ের জামা আধখোলা হয়ে আছে। জামাটা উল্টো করে পড়েছে রমা। এটাও তার স্বভাব, প্রায়ই উল্টো জামা পরে। মহিপতি বলল, না, তুই আর সোজা উল্টো চিনলি না, তোকে আর সভ্য সমাজে বের করা যাবে না রে। রমার জামা সম্পর্কে কোনো উৎসাহ নেই, নাকছাবির কথা ভাবছে। বলল, নাকছাবি কবে দেবে? দেব, জামা সোজা করে পরতে শেখ তবে। রমার সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে জামা সোজা করে পরতে বসল। আঁচলটা নিয়ে গায়ে টেনে কোনো রকমে আঁচলের একটা আগা দাঁতে ধরল, ধরে জামা খুলতে গেল। দেখে মহিপতি হাসছিল। জামার হাতা খুলতে গিয়ে রমা হঠাৎ মহিপতির চোখে চোখে তাকিয়ে কি ভেবে থেমে গেল। তারপর আচমকা কীরকম লজ্জা পেয়ে গেল। তুমি যাও, রমা আস্তে করে বলল। মহিপতি হাসতে হাসতে উঠে পড়ল। বলল, রাত্রিরে দুধ খেয়ে শুবি, গায়ে ঢাকা রাখবি আর মশারি টাঙাবি। চলে যাচ্ছিল মহিপতি। রমা বলল, জামা দেখবে না? পরে দেখব, তুই পর। ঘরে এসে মহিপতি আলো জ্বালাবার আগেই গায়ের পাশে রমার স্পর্শ পেল। এরই মধ্যে রমা জামা সোজা করে পরে দৌড়ে এসেছে। তার পায়ের আশ্চর্য গুণ, এমনভাবে পা ফেলে আসে যে শব্দ পাওয়া যায় না। মহিপতি রমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে দিনুকে দু একটা কথা বলতে গিয়েছিল, তারপর সোজা ঘরে এসেছে। আলো জ্বালাবার আগেই রমা মহিপতির পিঠে মুখ ঘষতে লাগল। ক্রমেই মনে হলো সে কাতর জন্তুর মতন মুখ মাথা ঘষছে। গলায় অস্পষ্ট জড়ানো এক শব্দ উঠছিল। মহিপতির কাঁধে রমার হাত ও নখের চাপ শক্ত করে বসছিল। মহিপতি আলো জ্বালল না। রমা তার পিঠে দাঁত বসিয়ে ধীরে ধীরে কামড়াচ্ছিল। হঠাৎ খুব জোরে কামড়ে দিল। অস্ফুট শব্দ করে মহিপতি বলল, লাগছে রে, এখন যা, পরে আসিস, আমার কাজ আছে। রমা হাতের নখ নিয়ে মহিপতির গলায় আঁচড়ে দিল।
কি একটা বলল বোঝা গেল না। মহিপতি আলো জ্বেলে দিল। আচমকা আলোর মধ্যে রমা কীরকম বিমূঢ় হয়ে চোখ বুজে ফেলল। সে জামা সোজা করে পড়েছে, গায়ের আঁচল আলগা, নাকে গলায় ঘাম জমেছে, গলার মাংস যেন থরথর করে কাঁপছিল। সাদা ধারালো দাঁত দেখা যাচ্ছিল ঠোঁটের ফাঁকে। মহিপতি কিছু বলার আগেই রমা ঘুরে দাঁড়িয়ে চৌকাঠ ডিঙে পালালো। রাত্রে ঘুমের মধ্যে মহিপতি পার্বতীকে স্বপ্ন দেখেছিল পার্বতী নদীতে, মহিপতিও নদীর মধ্যে বালিতে বসে আছে। বালির পর জল, জলের মধ্যে কয়েকটা বড় বড় পাথর। পার্বতী বালি থেকে উঠে দাঁড়িয়ে পাথরে বসতে যাচ্ছিল। মহিপতি বলল, যেও না, শ্যাওলা ধরে আছে পাথরে, পা পিছলে পড়ে যাবে, ভীষণ লাগবে, কেটে কুটে রক্তপাত হবে। পার্বতী শুনল না। সে জলে নামল। তার পায়ের গোছ ভিজল, শাড়ি জলে ডুবল, তারপর হাঁটু জল। ভেজা শাড়ি জলের তোড়ে ফেঁপে ভেসে উঠল। আরও জলে নেমে পার্বতী পাথর বেয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ল, আঘাত খেল, তবু জেদ করে উঠল। উঠে ভেজা শাড়ি জামা নিয়ে পাথরে বসল। বলল, দেখেছ? মহিপতি দেখল। দূর থেকে আঘাত দেখা না গেলেও পার্বতীর বিজয়িনী মূর্তি দেখা যাচ্ছিল। মহিপতি দেখছিল। এমন সময় জল বাড়তে লাগল, কিংবা স্রোত এলো। মহিপতি দেখল পাথরে জল আছড়ে পড়ছে। তারপর আশ্চর্য কাণ্ড, পাথর ভাসতে লাগল, ভাসতে ভাসতে এগিয়ে চলল। পার্বতী প্রথমটায় বুঝি বোঝেনি। বোঝা মাত্র ভয় পেয়ে পাথর থেকে নামতে গিয়ে আর পা রাখার জায়গা পেল না। জল আর শ্যাওলা তাকে পা রাখতে দিচ্ছিল না। পাথরের চাঁইগুলো ভাসতে ভাসতে চলল। পার্বতী ভয় পেয়ে ডাকল, হাত বাড়ালো, কিন্তু ততক্ষণে ভেসে যাওয়া পাতার মতন ভাসতে ভাসতে পাথরগুলো অনেক দূরে চলে গেছে। মহিপতি বালির ওপর উঠে দাঁড়িয়েছিল। সে ছুটল না, ছুটে লাভ নেই। পার্বতীর জন্য তার ভীষণ দুঃখ ও বেদনা বোধ হচ্ছিল। শেষ পর্যন্ত নদী থেকে ফিরল মহিপতি। ফিরে আসার সময় মহিপতি দেখল রমা নদীর পাড়ের কাছে শুয়ে। চড়ুই, শালিক, ময়না, টিয়া এবং কয়েকটা পায়রা তার নগ্ন বুক, পেট, পা, মাথায় বসে আছে। হুস হুস করে মহিপতি শব্দ করল। তারপর হাত ওঠালো তাড়াবার ভঙ্গি করে। অবাক হয়ে দেখল রমা নদীর কাদা বালি, পাড়ের ঘাস ও আগাছা এবং যত রাজ্যের পাখি সমেত উঠে বসেছে। তাকে আর মানুষ বলে মনে হচ্ছে না। তারপর স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাবার পর মহিপতি কয়েক মুহূর্ত নিজের ঘর ও বিছানা অনুভব করল। পার্বতী নদীর জলে পাথরে বসে নেই, ভাসতে ভাসতে চলে যাচ্ছে না, রমা পাশের ঘরে শুয়ে। পার্বতীর কথাই মহিপতি ভাবল। স্বপ্ন নিয়ে বেশিক্ষণ মাথা ঘামাল না। এইমাত্র বুঝল পার্বতীর চিন্তা তার মাথায় ভর করেছে। ঠিক যেমন তার মাথার পাশে জানলা, সেই রকম পার্বতীর চিন্তা তার মাথার উপর ঝুঁকে বসে আছে। আজ পার্বতী কি বলতে চেয়েছে মহিপতি বুঝতে পেরেছে। খুব স্বাভাবিক যে পার্বতী মহিপতির ওপর আক্রোশ অনুভব করবে, কিন্তু মহিপতির কি খুব একটা দোষ ছিল? পার্বতী যা করেছিল সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছায়। মহিপতি অনিচ্ছুক ছিল, কেননা সে পার্বতীর স্বভাব তখনও ভালো করে বুঝতে, নিজের মনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি। বরং তার মনে হতো পার্বতী এবং তার স্বভাবে মিল তেমন নেই, অমিল বেশি। মহিপতি পার্বতীর অনেক কিছু যেমন পছন্দ করত, সেই রকম বহু জিনিস পছন্দ করত না। পার্বতীকে প্রথম সে দেখেছিল যখন, তখন পার্বতীর বয়সই কম নয়, তার বয়সও কম। পার্বতীকে দেখে তার ভালো লেগেছিল। ওর চেহারার মধ্যে তখন এমন একটা ভাব ছিল যা চোখে করকর করে লাগতো না, মোলায়েম আলোর মতন স্নিগ্ধ মনে হতো। পার্বতীর মুখশ্রী বরাবরই ভালো। এখন অনেক পুরন্ত হলেও
তখন তা ছিল না। এখন বয়সে পার্বতীর শরীর অনেকটা ভারী হয়েছে, পুরু হয়ে এসেছে চোখ, মুখ, গাল। তখন ছিমছাম ছিল সব। চৌকো ধরনের মুখ, কপালের দিকটা চওড়া, কাটা কাটা নাক, ঠোঁট চিবুক, গভীর চোখ, থুতনি সামান্য শক্ত। শরীরের গড়ন ছিল আঁটোসাঁটো। 20-22 বছর বয়সে পার্বতীর ব্যক্তিত্ব ফোটেনি, কিন্তু বৈশিষ্ট্য ফুটেছিল। তাকে হালকা, চটুল, নির্বোধ মনে হতো না। তার কথাবার্তা বলার ভঙ্গি এবং আচরণ থেকে তাকে শিষ্ট ও সংযত বলে মনে হতো। তার নরম স্বভাব, মিষ্টতা পছন্দ করার মতন ছিল। পার্বতীর এইসব এবং আরও কিছু কিছু মহিপতির তখন খুবই ভালো লেগেছিল। পরে কিছুদিন মেলামেশা ও ঘনিষ্ঠতার পর অনেক কিছু তার আর ভালো লাগেনি। মানুষের ওপর একটা মোড়ক থাকে, সচরাচর সেটাই আমরা দেখি। কখনো কখনো বাইরের মোড়কের পরও ভেতরের একটা আবরণ থাকে, তারও তলায় আসল মানুষ। এতটা না হলেও পার্বতীর ভেতরের চেহারা মহিপতির তেমন পছন্দ হয়নি। পার্বতীকে তার কীরকম হিসেবই মনে হতো। যা করছে করবে সব যেন আগেভাগেই ভেবেচিন্তে স্থির করে নিয়েছে। উদ্দেশ্য সামনে রেখে পার্বতী চলছে বলেই তার মনে হতো। পার্বতী স্বার্থ বুঝত, স্বার্থ নিয়ে কাজ করত। সোজা জিনিস ব্যাঁকা করে ভাবত। তার সবচেয়ে বড় দোষ ছিল মহিপতিকে সে তার হাতের মুঠোর জিনিস ভাবত। তার মধ্যে আধিপত্যের ভাব এবং অধিকারবোধ প্রবল ছিল। এছাড়া ও মেয়ে ভীষণ জেদি, একরোখা, বেপরোয়া ছিল। তার মধ্যে রুক্ষতা ও ধারালো ভাবও ছিল। মহিপতি ক্রমশ এসব বুঝছিল পার্বতী তাকে সব দিক থেকে বেঁধে ফেলতে চায়। তবু মহিপতি পার্বতীকে ভালোবাসত। পার্বতীর মধ্যে কাম তৃষ্ণা ছিল চাপা। সে সুকৌশলে এই প্রবৃত্তির দিকে মহিপতিকে আকর্ষণ করত। মহিপতির পক্ষে তা উপেক্ষা করা সম্ভব হতো না। অথচ কখনো কখনো মহিপতির এই চৌর্যবৃত্তি ভালো লাগতো না। মনে হতো পার্বতী লোভী, হিংস্র। বিয়েটা পার্বতী ঝোঁকে পড়ে করেছিল। মহিপতি রাজি ছিল না। মহিপতির আপত্তি, অনিচ্ছা পার্বতীকে এমন হিংস্র, নোংরা ও অস্থির করে তুলেছিল যে শেষ পর্যন্ত মহিপতি রাজি হতে বাধ্য হল। পার্বতীর নিজের তাগিদ, জেদ এবং ঝোঁকই ছিল সব। মহিপতি অবশ্য ভেবে দেখেছিল পার্বতী তার ভিত পাকা করার বাসনায় এটা করেছে। রাজি হওয়া মহিপতির উচিত হয়নি। এখানে সে ভুল করেছে, কিন্তু দুর্বলতা জয় করার মতন শক্ত সে হতে পারেনি। লুকোনো বিয়েটা পরে প্রকাশ্যে বিয়ের চেয়েও দুঃসহ হলো। যে মুহূর্তে বিয়েটা সারা হলো, সেই মুহূর্ত থেকে পার্বতী মহিপতির সমস্ত কিছু অধিকার করতে চাইল। তার আচরণে স্ত্রীর আধিপত্য, স্বার্থ, সতর্কতা প্রকট হয়ে উঠল। পার্বতী অসহিষ্ণু হতো, ঝগড়া করত, বিরক্তি দেখাত। মহিপতির বিতৃষ্ণা আসতে লাগল। যাতে তার অনিচ্ছা ছিল, অথচ পার্বতীর জোর জবরদস্তি ও তাগিদে পড়ে নিজের দুর্বলতা বশেও অবশ্য অনিচ্ছা সত্ত্বেও যা করে ফেলেছে তা তাকে আরও বিরক্ত করতে লাগল। পার্বতীর ওপর সে ক্রমেই বিতৃষ্ণ হয়ে উঠল। সে আগেও জানত এই ভালোবাসা স্থায়ী হবে না। গোপন বিয়ের পর আরও জানল এই দাম্পত্য জীবন টিকবে না। পার্বতীর অবস্থা সব দিক থেকে বিবেচনা করে একসময় মহিপতির সহানুভূতি হয়েছিল। এখন আর সহানুভূতি থাকল না, বিদ্বেষ হলো। তার মনে হতো পার্বতী তাকে চতুরের মতন জালে জড়িয়েছে। ঘৃণা হতো, রাগ হতো। অবশেষে মহিপতি একদিন পালিয়ে গেল। নিজের স্বাধীনতা ফিরে পাবার জন্যে এই চাতুর্যটুকু সে করেছে। অবশ্য সে জানত পার্বতীর এতে ক্ষতি হবে না, ও আবার সব গুছিয়ে নিতে পারবে। পার্বতী যে আবার নতুন করে সব গুছিয়ে নিয়েছে মহিপতি এত বছর পরে তা দেখতেও পেল। অস্বীকার করা যাবে না, মহিপতি পার্বতীকে
এখানে বিজয়িনী বেশেই প্রথমে দেখেছিল। পার্বতী দেখিয়েছিল সে হেরে যাওয়ার পাত্রী নয়, শেষ পর্যন্ত সে শক্ত জায়গায় দাঁড়িয়েছে। হ্যাঁ, মহিপতি তা দেখেছে, কিন্তু এখন পার্বতী দেখছে তার দাঁড়াবার জায়গা শক্ত নয়, স্থির নয়, সে ভেসে যেতে বসেছে। মহিপতি মনে মনে অবশ্য এই বিপর্যয় আশঙ্কা করেনি। সে চায় না পার্বতী যে পাথরের ওপর বসে আছে তা ভেসে যাক। অন্তত পার্বতী এখন জীবনের এই গাঢ় বেলায় মনোমতো কিছু করে নিতে পেরেছে, তার মূল্য থাকা উচিত। ওর চরিত্রের অতি গোপনে কি আছে বা ছিল তা নিয়ে মাথা ঘামানো অবান্তর। পার্বতীর এই সাংসারিক রূপ কোথাও বিসদৃশ্য হয়ে নেই। তার সেবা যত্ন, স্নেহ, আন্তরিকতা ও মায়া মমতা অবহেলা করার মতন মূর্খতা পূর্ণেন্দুর না হওয়াই উচিত। পার্বতীর জন্যে মহিপতির সহানুভূতি ও বেদনা হওয়া সত্ত্বেও সে ভেবে দেখেছিল বেচারি বাস্তবিকই এমন জায়গায় গিয়ে বসেছে যা শক্ত পাথর নয়। ভেসে যাওয়া অসম্ভব কি? ওরা সবাই সাত সকালে ধারাগিরি বেড়াতে চলে গেল। পার্বতী বাড়িতে থাকলো, গেল না। রবি অনেকবার বলেছিল, অনুনয় বিনয় করেছিল, এলা দিদির কাছে খুঁত খুঁত করেছিল, সবাই মিলে না গেলে কি ভালো লাগে? পার্বতীর মন তবু টলল না। ধারাগিরি না গেলেও রবিদের চলত, কিন্তু শেষ পর্যন্ত যেতেই হলো। মহিপতি ব্যবস্থা করে দিয়েছে সব রকম, সঙ্গে লোক দিয়েছে। এখন না বলা বড় দৃষ্টিকটু। স্ত্রীর জেদ, একগুঁয়েমির ওপর পূর্ণেন্দুর রাগও হয়েছিল খুব। কি মনে করে পার্বতী? সংসারে সব কিছু তার কথা মতন হবে? অন্য সকলের থেকে তাকে বারবার আলাদা করে দেখতে হবে, তাকে তোয়াজ করতে হবে? না যাবে না যাক, আমরা যাব, আমি যাব। পূর্ণেন্দু যেন পার্বতীকে নিজের জেদটাও বোঝাবার জন্যে রবিকে স্পষ্টই বলল, আর কেউ যাক না যাক, আমি যাব। নাচার সময় তোমরা নাচতে পারো, আর এখন না না করবে তা চলবে না, আমি যাব। ভদ্রলোকের কাছে আমি পাগল সাজতে রাজি না। ভেতরে ভেতরে যাই হোক, ওপরে অন্তত আর কোনো গোলমাল হলো না। ওরা সাত সকালে গাড়ি করে বেরিয়ে গেল ধারাগিরি দেখতে। সঙ্গে ঠাকুরটাও গেল, পার্বতী পাঠিয়ে দিল। বাড়িতে সে একা। সামান্য বেলায় এখানকারই এক ঝি আসে রান্নার বাসনকোসন মাজতে, ঘরদোর ঝাঁট দিয়ে মুছে দিতে। বাসি ভিজে কাপড় চোপড়ও সে কেচে দেয়। ঝি এসেছিল সময় মতন। পার্বতীর সাংসারিক কাজগুলো তাকে করতে বলে দিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে থাকল খানিক। আজ সমস্ত বাড়ি ফাঁকা, কোথাও কারো সারা শব্দ নেই। ঝি কুয়াতলায় গিয়ে বাসন মাজছে, অত তফাৎ থেকে কোনো শব্দও আসে না। কয়েকটা পাখির গলা, কাকের ডাক ছাড়া কিছু শোনাও যায় না। নির্জন স্তব্ধ বাড়িতে পার্বতী শুয়ে থাকতে থাকতে মাথার চুল ছড়িয়ে দেবার মতন আলস্যের সঙ্গে তার মনটাকে ছড়িয়ে দিল। ছড়িয়ে দেবার পর দেখল তার ভাবনার কোনো স্পষ্ট চেহারা নেই। স্থিরভাবে সে কিছুই ভাবতে পারছে না। কখনো নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে, কখনো পঙ্গু অথর্ব বাবাকে, কখনো স্বার্থপর মাকে। মনে পড়লে কোথাও কোনো সুখ সঞ্চয় হচ্ছে না, বরং দুঃখ, রোষ। বাবার জন্যে দুঃখ ছাড়া আর কি হতে পারে? মার জন্যে রাগ, বিদ্বেষ ছাড়া বাস্তবিকই কিছু হয় না। চূড়ান্ত স্বার্থপর মানুষ সংসারে কত যে আছে পার্বতী জানে না। যারা আছে, মা তাদের একজন। মা যদি নিজের এবং সংসারের অন্য চিন্তার কথা না ভেবে একটু উদার হতো, তবে পার্বতী হয়তো লুকিয়ে বিয়ে করতে যেত না, সরাসরি মহিপতিকে বিয়ে করতে পারত। আর তা করলে এরকম হতো না। মা আপত্তি করবে, কিছুতেই রাজি হবে না ভেবেই না পার্বতী মহিপতিকে গোপনে বিয়ে করেছিল। গোড়ার ভুল ওখানে। ওই ভুলের জন্যে পার্বতী বাস্তবিক হাতের কাছে স্থায়ীভাবে কিছু ধরে রাখতে পারল না। একদিকে যেমন মা, অন্যদিকে তেমনই মহিপতি। মহিপতি তাকে ঠকিয়েছে, সুযোগ পেয়ে ঠকিয়েছে।
এই সুযোগ সে পেয়েছিল, বুঝেছিল পার্বতীর পক্ষে গোপনীয়তা তখন কত জরুরি। সে বাড়িতে বিয়ের কথা বলতে পারবে না, বাইরেও প্রকাশ করতে পারবে না। মুখ বুজে পড়ে থাকা ছাড়া উপায় নেই তার। পার্বতীর দুর্বলতা অসহায়তা বুঝেই দিব্যি অক্লেশে মহিপতি তাকে প্রবঞ্চনা করতে পারল। মহিপতি চতুর এবং শট। নিজের ভীরুতার জন্যে, বোকামির জন্যে পার্বতীর নিজের ওপর তখন খুব ঘৃণা হতো। তার সাহস বলে কিছু নেই। সাহস থাকলে এরকম ঘটনা এভাবে ঘটে না। যদি সাহস থাকতো, পার্বতী লুকিয়ে বোকার মতন গোপনে বিয়ে করতে যেত না। হঠকারিতা বা ছেলে মানুষই করে যদিও বা বিয়ে করেছিল, সাহস থাকলে সেটা প্রকাশ করতে পারত। পার্বতী কোনোটাই পারেনি। বরং মহিপতি পালিয়ে যাবার পর পার্বতী ভীষণ এক ভয় নিয়েছিল। বলা যায় না, মহিপতির সঙ্গে যেভাবে সে শোয়া বসা করে দিন কাটিয়েছে, তাতে তার কিছু একটা হয়ে যেতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে। যদি তাই হয়, পার্বতীর পেটে বাচ্চা কাচ্চা এসে গিয়ে থাকে, সে কি করবে? সমস্ত কিছু তাকে বলতে হবে। মহিপতি পালিয়ে যাওয়ায় যত না উদ্বেগ দুশ্চিন্তা দেখা দিয়েছিল তখন, তার চেয়েও বেশি উদ্বেগ ছিল এই সম্ভাবনা সত্য হয়ে যেতে পারে ভেবে। অল্প কিছুদিনের মধ্যে অবশ্য এই বিশ্রী উদ্বেগটা কাটল। তখন মহিপতিকে আর যাই মনে হোক, লজ্জা সম্ভ্রম আত্মমর্যাদার জন্যে প্রয়োজনীয় মনে হয়নি। পার্বতী একদিক থেকে অন্তত স্বস্তি পেয়েছিল। পরে মহিপতির প্রতি বিরাগ, বিরক্তি, ঘৃণা বশে পার্বতীর কখনো কখনো আচমকা মনে হতো, পার্বতীর সত্যিই যদি সন্তান সম্ভবা হতো মহিপতি থাকতে থাকতেই, তবে ভালো হতো। ভালো হতো কারণ সেরকম ঘটলে মহিপতি পালাতে পারত না, সে বাঁধা পড়ত। পার্বতী তবে বেঁধে ফেলত। যে সাহস পার্বতীর ছিল না, তখন নিজের মান সম্মান লজ্জা বাঁচাতে বাধ্য হয়ে পার্বতীকে সেই সাহসের পরিচয় দিতে হতো। কে বলতে পারে, হয়তো এতেই ভালো হতো। ভগবান সব দিক দিয়েই মহিপতিকে বাঁচিয়ে দিয়েছে। ভোগ যা, সবই পার্বতীর। শুয়ে থেকে থেকে এই সব অবান্তর কথা ভাবতে ভাবতে পার্বতী বিরক্ত হয়ে উঠে পড়ল। তার আর ভালো লাগছে না। বাইরে এসে পার্বতী ঝিকে ডেকে স্নানের জল দিতে বলল। এখন তেমন কিছু বেলা নয়, তবু স্নান করে নেওয়া ভালো। আজ কোথাও কিছু করার নেই বলেই হয়তো পার্বতী মাথার চুল এলিয়ে দিয়ে আস্তে আস্তে মোটা চিরুনি দিয়ে চুলের জট ছাড়ালো। অনেকক্ষণ ধরে চুল পরিষ্কার করলো। তারপর মাথায় তেল দিতে গিয়ে কি ভেবে ঠিক করলো মাথা ঘষবে আজ। মাথায় অনেক ধুলো জমেছে। তেলের শিশিটা রেখে দিল পার্বতী। একসময় পার্বতীর মাথা ঘষার খুব বাতিক ছিল, এখন কমেছে। একেবারেই সে বাতিক নেই যে তা নয়, তবে আগের তুলনায় অনেক কম। ঘাটশিলায় আসা পর্যন্ত একদিনও মাথা ঘষা হয়নি। রাজ্যের ধুলো ময়লা মাথায় জমেছে। মাথা ঘষার জিনিসপত্র, তোয়ালে টুকিটাকি গুছিয়ে পার্বতী স্নানের ঘরে ঢুকল। স্নানের ঘর বলতে একটা ছোট কুঠুরি মতন। এক পাশে ছোট চৌবাচ্চা, অন্য পাশে উঁচুতে দেওয়াল ঘেঁষে লোহার একটা ছড় কাপড় চোপড় রাখার জন্যে গাঁথা রয়েছে। মাথার ছাদটা এমনই নিচু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে অসুবিধে হয়। হাত লেগে যায় ছাদে, এদিক ওদিক নড়াচড়ার উপায় নেই। চৌবাচ্চায় জল নেই। বাসি জল ফেলে পরিষ্কার করে দিয়েছে ঝি। 2 বালতি টাটকা জল তুলে দিয়ে গেছে পার্বতীর স্নানের জন্যে। কলঘরের দরজা তেমন কিছু নয়, তবু ওটা এখনই ভেজিয়ে দিল না পার্বতী। ভেজিয়ে দিলেই কলঘরের মধ্যে অন্ধকার মতন হয়ে আসে, কনকনও করে খুব। কেউ কোথাও নেই, বাড়ি ফাঁকা। ঝি ছাড়া এদিকে কেউ আসছে না। জিনিসপত্র গুছিয়ে নিয়ে পার্বতী কলঘরের প্রায় চৌকাঠে বসেই মাথা ঘষতে শুরু করল। সামনেই একটা ঝাঁকড়া গাছের ঝোপ, সরু সরু পাতা, তার ওপাশে করবি। বাঁদিকে বেড়া, বেড়ার গায়ে কলা গাছ, ওদিকে কুয়া। অনেকটা তফাতে শিউলি গাছ। করবি গাছ ছাড়িয়ে রোদ চলে এসেছিল। কলঘর পর্যন্ত রোদ আসতে আরও অনেকটা সময় যাবে। মাথার চুলে ফেনা জমে উঠেছিল। মুখ নিচু করে 2 হাতে চুলের গোড়া ঘষতে ঘষতে
পার্বতী পাখির ডাক শুনল। কি পাখি কে জানে, কিন্তু ডাকটি বেশ নরম সরু। মাথা তুলে একবার দেখার চেষ্টা করল পার্বতী। কপাল দিয়ে কানের পাশ দিয়ে মাথা ঘষা কালচে সাবানের জল গড়িয়ে পড়ছে, চোখ জ্বালা করে উঠল। কলকাতার কথা আচমকা মনে পড়ে গেল পার্বতীর। তারা যে বাড়িতে থাকত, ভাড়াটে বাড়িতে, সেখানে উঠোনের লাগোয়া কলঘর অনেকটা এই রকম ছিল। ছোট, অন্ধকার, কোনো রকমে আড়াল দেওয়া, বেশ নোংরাও ছিল। মেঝেটা পেছল ছিল খুব। পার্বতী একবার মাথা ঘষার সময় সাবান আর সোডার, তখন সোডা ব্যবহার করতে হতো, জলে চোখ মুখ অন্ধ করে নড়াচড়া করতে গিয়ে পড়ে গিয়েছিল। কোমরে ভীষণ লেগেছিল, মনে হয়েছিল বুঝি হাড় ভেঙে গেছে। উঠে দাঁড়াবার সাধ্য ছিল না, যন্ত্রণায় কোকিয়ে উঠেছিল। শব্দ শুনে দোতলার সেই অমিয়া বৌদিই প্রথমে এলো। উঠোনেই ছিল কাছাকাছি কোথাও। বাইরে থেকে কলঘরের দরজা ও বাড়িতে দিব্যি খোলা যেত। দরজা খুলে অমিয়া বৌদি পার্বতীকে কোনো রকমে তুলে দাঁড় করালো। চোখে মুখে জল দিয়ে পার্বতী অনেক কষ্টে চোখ খুলতে পারল। আর চোখ খুলতেই দেখল কলঘরের সামনে বিভূতি দাঁড়িয়ে। মজা দেখছিল বিভূতি, আরও অনেক কিছু দেখছিল। মা ততক্ষণে এসে গেছে। মা আর অমিয়া বৌদি মিলে পার্বতীকে কলঘর থেকে নিয়ে যেতে পারত। বিভূতিও সর্দারি করে এগিয়ে এলো। মা তার স্বভাব মতন চেঁচামেচি গালিগালাজ করছিল। সেই সুযোগে বিভূতি এসে মাকে সরিয়ে দিয়ে নিজেই পার্বতীর একটা পাশ ধরল। পার্বতীর যন্ত্রণা তখন খুব, কিছু বোঝার উপায় ছিল না। ওরই মধ্যে পার্বতী বুঝতে পারল বিভূতি তার উদ্দেশ্য সাধন করে নেবার চেষ্টা করছে। এরপর থেকে অদ্ভুত একটা ব্যাপার হয়েছিল। পার্বতী যখনই মাথা ঘষত, বিভূতি সেটা লক্ষ্য করলেই হাসত। পার্বতী যে মাথা ঘষেছে সেটা জানার অসুবিধা ছিল না, কেননা সেদিন তার মাথার চুল রুক্ষ, ফোলানো, ফাঁপানো থাকত। বিভূতি চট করে ধরে নিতে পারত। বিভূতি এরকম আগাগোড়াই করে এসেছে। কেন করেছে পার্বতী জানে, তবু সন্দেহও হয়। মজার জন্যে নাকি পার্বতীকে কিছু বোঝাতে চাইত বিভূতি। মার অবশ্য একবার ঝোঁক হয়েছিল বিভূতির সঙ্গে পার্বতীর বিয়ে দেয়। বিভূতি পোস্ট অফিসে চাকরি করত। অন্য সময়ে একটা ছোটোখাটো মণিহারি দোকান দেখত। পার্বতীর চেয়ে বয়সে বড়ই ছিল, একই বাড়ির ভাড়াটে। মাকে ধারে জিনিসপত্র দিত, হয়তো 2-10 টাকা কর্জও দিয়েছে। মানুষটাকে অপছন্দ করার কিছু ছিল না, সাধারণ মানুষ যা হয়, বরং তার সাংসারিক জ্ঞান যথেষ্ট ছিল, স্বজাতীয় ছিল। বিভূতির সঙ্গে বিয়ে হয়ে গেলে ঝঞ্ঝাট চুকে যেত তখনই। তবে বিয়েটা বা মার ঝোঁক বেশি দিন থাকেনি, কেননা পার্বতী ও ব্যাপারে কান তো করতই না, উপরন্তু সে তখন নিজেই উপার্জনক্ষম হয়ে উঠেছিল। একদিন বিভূতি সুযোগ বুঝে ফাঁকা ন্যাড়া ছাদে পার্বতীকে ধরেছিল। বলেছিল, তোমার জন্য মায়েরি এই বাড়িটায় এখনও রয়েছি, একটা ফয়সালা করে ফেলো, অন্তত একদিন চলো কোথাও, দুজনে ঘুরে আসি। পার্বতী ঘুরতে টুরতে যায়নি, ফয়সালাও করেনি। করলে খারাপ কিছু হতো না। তেমন করে দেখলে বিভূতির মতন লোকই তো লক্ষ লক্ষ, সাধারণ ছাপোষা মানুষ, 5 ভাড়ার কুড়িয়ে সংসার চালায়, ঘর ভাড়া করে, বিয়ে করে, নতুন বউকে নিয়ে সিনেমায় যায়, বেলফুলের মালা কিনে দেয়, রাত্রে বিছানায় গায়ের কাছে জড়িয়ে নিয়ে শোয়, তারপর যথানিয়মে বাচ্চা কাচ্চা, সুখ দুঃখ, অভাব অভিযোগ এইসব নিয়ে জীবন কাটিয়ে দেয়। এদের সংসারে যা আসে তার বেশি পার্বতীর আশা করা উচিত হয়নি। বলতে নেই বিভূতি কিছু মন্দ করেনি, হামেশা হাজারে হাজারে যৌবন বয়সের পুরুষ এই করছে। পার্বতীর গায়ে কবে একটু হাত দিয়ে মজা পেয়েছিল, মনে মনে পার্বতীকে কামনা করত। এতে বিভূতিকে দোষ দেবার কিছুই নেই। সত্যই যদি বিয়ে হয়ে যেত পার্বতীর বিভূতির সঙ্গে, খারাপটা কি হতো? কিছু না। ভাড়াটে বাড়ি, রান্নাঘর, সংসার, বিছানা বালিশ, লক্ষ্মী পুজো, বাচ্চা কাচ্চা নিয়েই জীবনটা কাটত।
বিভূতি তাকে ছেড়ে পালাতো না, এরা পালায় না, সে সুযোগ এদের নেই। যা হাত পেতে নেয় আমরণ সেটাই নাড়াচাড়া করে কাটায়। এরা ভালো, ভালো এই জন্যেই যে সাদামাটা বিস্বাদ এই সংসারকে এরা ভাগ্যের পাওনা হিসেবেই স্বীকার করে নেয়, তার জন্যে অনর্থ করে না, তাকে এড়িয়ে যায় না। মাথার শ্যাম্পু, সাবান, জল সব যখন কপাল গাল গড়িয়ে দরদর করে ঝরে পড়ছে, ভুরু আর নাক গড়িয়ে চোখে পড়েছে, তখন পার্বতীর হুঁশ হলো। চোখ জ্বালা করে উঠেছে। আঙুল দিয়ে চোখ মোছার সময় পার্বতী বেশ বুঝতে পারল সাবানের জল আর চোখের জল একাকার হয়ে গেছে। দুপুর তখন সবে গড়িয়েছে। ঘুম থেকে উঠে পড়ল পার্বতী। চোখে মুখে জল দিয়ে খানিকটার সময় ঘরের জানলা ধরে দাঁড়িয়ে থাকল। তারপর কি মনে করে নিজের ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ল। একেবারে সাদামাটা বেশ, পায়ে চটি, ঘরের চাবিগুলো হাতের বটুয়ায়। মাথার চুল রুক্ষ, ফাঁপালো। পিঠের ওপর দিয়ে আঁচলটা শক্ত করে টেনে নেওয়ায় ঘাড়ের তলায় চুলগুলো দেখা যাচ্ছে না। রাস্তায় এসে একটা রিকশা পেয়ে গেল পার্বতী, উঠে বসল। তারপর সোজা মহিপতির বাড়ি। কুকুরের ভয়ে সরাসরি ফটক খুলে ঢুকতে সাহস পেল না পার্বতী। মহিপতিকে ডাকতে লাগল। মহিপতি নয়, বাড়ির পেছন থেকে রমা এসে হাজির। কাছাকাছি কোথাও বুঝি ছিল। ফটকের সামনে এসে রমা একটুক্ষণ পার্বতীকে দেখল, তারপর ভুরু কুঁচকে রাগের মুখ করে ফটকটা খুলে দিল। পার্বতীর এটা ভালো লাগলো না। মহিপতির নাম করল না পার্বতী, শুধু ইঙ্গিতে বুঝিয়ে দিয়ে বলল, আছে বাড়িতে? রমা এমনভাবে মাথা হেলালো যাতে মনে হবে থাকতেও পারে নাও পারে, খুঁজে নাও। মহিপতি স্বাভাবিকভাবে পার্বতীর মুখ দেখতে দেখতে বলল, তোমার একটা বড় দোষ এখনো গেল না। পার্বতীর সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে মহিপতির দিকে তাকালো। আমার দোষ? কি দোষ? হাসি মুখে মহিপতি বলল, যা করো বাড়াবাড়িভাবে করো। বলে মহিপতি যেন পার্বতীকে কৌতুক করেই বলছে এমনভাবে বলল, শশধরবাবুদের ওপর চটলে তো এমনই চটলে যে ওদের নামটুকু আর শুনতে পারো না। অল্প চুপ করে থেকে পার্বতী জবাব দিল, আমি অনেক কিছুই পারি না, তুমি পারো? কথাটা অন্যভাবে নিও না। আমার কাছে এ ভাব আর সে ভাব নেই। আমি যা পারি না তা পারি না, তুমিও পারো না। আমার কথা বাদ দাও, তুমি তোমার কথাটা ভেবে দেখছো না। স্বামী পুত্র নিয়ে তুমি একটা সংসার গুছিয়ে নিয়ে বসেছ, ছোট বোন রয়েছে, তোমার পক্ষে এরকম বাড়াবাড়ি চলে না। কিন্তু ওদের সঙ্গে তুমি যা করছো তাতে তোমারই ক্ষতি হতে পারে। সাধারণ একটা বুদ্ধি তোমার থাকা দরকার। পার্বতী মহিপতির মুখ দেখল খানিক, তারপর ব্যঙ্গের গলায় বলল, সাংসারিক বুদ্ধি তোমারই বেশি দেখছি। সাংসারিক নয়, সাধারণ। তোমার বোধহয় ভাবনাও হচ্ছে। আমার ভাবনার চেয়ে তোমার ভাবনাই বেশি হওয়া উচিত। তুমি যে ভয় পেয়েছ তাও তুমি লুকোতে পারোনি। আমার মনে হয় নিজের জন্যেই তোমার এবার সাবধান হওয়া দরকার। পার্বতী মনে মনে কিছুই অস্বীকার করতে পারল না। মহিপতি মুখে যা বলছে পার্বতীকে আজ কদিন ধরে নিত্য তা সইতে হচ্ছে। সর্বনাশ তার হতেই পারে, কে জোর করে বলতে পারবে কাল পরশু কিংবা কদিন পর পার্বতীর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না? যেতে পারে। সব জেনে শুনে বুঝেও পার্বতী যেন নিজের ভয় খানিকটা উপেক্ষা করার জন্যে করুণ করে হেসে বলল, তেমন হলে তোমার কাছেই আসতে হবে। মহিপতি কিছু বলল না, বলার কিছু নেই। নিতান্ত ব্যঙ্গ ছাড়া এ কথার কোনো অর্থ নেই। চাকর এসে চা দিয়ে গেল। চা খেতে খেতে পার্বতী বলল, ওরা কখন ফিরবে? বিকেল নাগাদ। বিকেল তো হয়ে গেল। ফেরার সময়ও হয়ে এসেছে, তবে অনেকটা পথ। এখানে পৌঁছতে পৌঁছতে রোদ আর থাকবে না। দুজনেই চুপ করে গিয়ে চা খেতে লাগলো। কিছু পরে পার্বতী বলল,
আমার বাড়ি বন্ধ, সব ঘরেই তালা দেওয়া, ঠাকুরটাও নেই। আমায় উঠতে হবে এবার। তুমি যাবে? ঘাড় নেড়ে সায় দিল মহিপতি। যাব, তোমায় খানিকটা এগিয়ে দিয়ে ফিরে আসব। ফিরে আসবে কেন? একটা বড় কাজের কথা হচ্ছে, তার হিসেবপত্র করতে লোক আসবে। কি মনে করে পার্বতী হেসে বলল, তুমি পুরো ব্যবসাদার হয়ে উঠেছ না? মহিপতি হেসে জবাব দিল, পুরোপুরি। টাকা পয়সা অনেক করেছ? অনেক। ঠাট্টা নয়, সত্যি বলো, খুব বড়লোক হয়ে গেছ? তোমার কি মাথা খারাপ? ব্যবসার পয়সা কখনো আসে কখনো যায়, মোটামুটি চলছে। পার্বতী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে কি ভেবে হেসে বলল, তোমার কাছ থেকে মাসোহারা নিয়ে আমি কোথাও চলে যাব। মহিপতি উঠল। পার্বতীকে এখন অন্যরকম দেখাচ্ছে, রাগী, জেদি, উদ্ধত নয়, দুঃখী, ম্রিয়মাণ, ম্লান। মহিপতি বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো ভাঙা পাত্র জোড়া দেবার মতন পার্বতীর কোথাও একটা বিসদৃশ্য ভাব আছে। কদিন আগেও পার্বতীকে এরকম দেখায়নি। বাগানে নেমে আস্তে আস্তে হাঁটছিল পার্বতী। মহিপতি একটা সিগারেট ধরালো। পার্বতী হাত বাড়িয়ে একটা গাছ থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিল। ফটক পেরিয়ে এসে পার্বতী হঠাৎ হেসে উঠল। তোমার কাছে আমি একটা মাসোহারা দাবি করতে পারি, কি বলো? পার্বতী হেসে হেসেই বলল। মহিপতি কথাটার গুরুত্ব দিতে চাইল না, বলল, বোধহয়। বোধহয় কেন? বাহ, তুমি আমায় ছেড়ে পালিয়ে এসেছ। তুমি আবার বিয়ে করেছ, কিন্তু এসব কথা থাক না। তোমার যদি মাসোহারা দরকার হয় আর আমার কাছ থেকে নেবার মন থাকে, তখন কথাটা ভাবা যাবে, এখন ওটা থাক। পার্বতী থামল না, বলল, থাকবে কেন? এটা হতে পারে। আমার স্বামীকে বাসনাদীরা যে কোনো সময় কথাটা বলে দিতে পারে। তখন আমার স্বামী আরেকজনের বিয়ে করা বউকে নিজের বউ করে রাখতে চাইবে কেন? মাথা কামিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবে। আহ পার্বতী! মহিপতি অস্বস্তি এবং বিরক্তি বোধ করে বলল, ঘটনা না ঘটা পর্যন্ত ওটা থাক। আমার জন্যে একটা আশ্রম টাশ্রম খুঁজে রেখো। পার্বতী হাসছিল। মহিপতি বলল, রাখব। নাও, রাস্তা দেখে চলো, সামনে গাড্ডা। পার্বতী কিছু খেয়াল করল না, গ্রাহ্যও করল না। বলল, বিধবা আশ্রম খুঁজে রেখো। লোকে জিজ্ঞেস করলে বলবো আমার দুটো জলজ্যান্ত স্বামী, তবু আমি বিধবা। পাগল হয়ে যাবে নাকি ও? মহিপতি পার্বতীর হাত ধরে আচমকা জোরে এক ঝাঁকুনি দিল। কি পাগলামি করছো? পার্বতী ততক্ষণে প্রায় কেঁদে ফেলেছে। কাঁদতে কাঁদতে বলল, সন্তুকে আমি কি বলবো? সন্তু আমায় কি বলবে? ছি ছি। মহিপতি এবার কিছু বলল না। পার্বতী এই নিম গাছের তলায় দাঁড়িয়ে মরা বিকেলের ছায়ায় যদি কাঁদতে চায়, একটু কেঁদে নিক। বোধহয় এই কান্নাটুকু অনেকক্ষণ থেকে জমে আছে। পার্বতীর ঠোঁট কামড়ে কান্নাটা প্রায় দমন করে ফেলল। তারপর নীরবে মেঠো পথ ধরে হাঁটতে লাগল। বিমল করের লেখা সঙ্গিনী উপন্যাসটির ৪র্থ পর্ব এখানে শেষ হলো। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।